ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। চুক্তি অনুযায়ী 2023 সালে প্রথম এবং 2024 সালের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, কিন্তু প্রায় 3 বছর পরও মেলেনি বিদ্যুৎ। তবে আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে 300 মেগাওয়াট বিদ্যুৎ আগামী জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে এবং 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে সরকার। কিন্তু বিদ্যুৎ মিললেও সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কেন্দ্রটির নির্মাণ ব্যয়। 1,14,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে প্রায় 1.5 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রতিদিন 10 কোটি টাকারও বেশি ঋণের সুদ দিতে হচ্ছে। খরচ বৃদ্ধিতে আকাশে উঠতে থাকা রূপপুরের আশার বেলুন কতটুকু ফল দেবে, এই প্রশ্ন থেকে যায়। দর্শক, এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় পারমাণবিক বিদ্যুৎ 3 মাসে সম্ভব। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আপনাদেরকে স্বাগত আমাদের ইসলামী ব্যাংক তালিখাতায়। আমরা আপনাদের সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমাদের একটা সহকর্মী প্রতিবেদন আছে, আমরা একটু সেটি দেখে নেব। দেশের জ্বালানি নিরাপত্তার আলোকবর্তিকা হওয়ার কথা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। চুক্তি অনুযায়ী 2023 সালে প্রথম এবং 2024 সালের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কথা। কিন্তু প্রায় 3 বছর পর মেলেনি বিদ্যুৎ। আগামী বছর জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করছে সরকার। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যয়। 1,14,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে প্রায় 1.5 লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রতিদিন 10 কোটি টাকারও বেশি ঋণের সুদ দিতে হচ্ছে। প্রকল্পে রাশিয়া এবং বাংলাদেশের প্রায় 1800 শ্রমিকের বেতন পরিশোধ করতে হয়। দফায় দফায় খরচ বৃদ্ধিতে আকাশে উঠতে থাকা রূপপুরের আশার বেলুন এখন অনেকটাই চুপসে গেছে। সে আশার বেলুনটি পুরোপুরি আসলে চুপসে গেছে। এখন আসলে বাংলাদেশে ওই পারমাণবিক যুগে প্রবেশ করা না করার মধ্যে খুব একটা বেশি কিছু পার্থক্য নেই। এই বর্ধিত মূল্যে এই বিপুল পরিমাণ দেনা এবং দীর্ঘকাল ধরে এই দেনা পরিশোধ, এটা বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তার বিষয় হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় সরকার। বিশেষজ্ঞদের মতে শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা ধরা হলেও এখন তা ঠেকেছে 12 টাকায়। ফলে স্বল্প মূল্যে বিদ্যুৎ পাওয়ার আশা এখন শুধুই মরীচিকা। বিবেচনায় মেনে নিয়েছিলাম যে স্বল্প ব্যয়ে কম মূল্যে বিদ্যুৎ পাওয়া যাবে, কিন্তু সেই বিদ্যুতের দাম এত বেশি হতে যাচ্ছে বা দিতে হবে, তাতে এই বিদ্যুৎ একদিকে পাওয়ার, অন্যদিকে এই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে যা পাচ্ছি সেটা আসলেই গুরুত্বপূর্ণ বা প্রাধান্যযোগ্য নয়। স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। দীর্ঘসূত্রতাকে কেবল কারিগরি জটিলতা নয়, নেপথ্যে বড় অনিয়ম বা দুর্নীতির ছায়া দেখছেন তারা। এর সঙ্গে যে দুর্নীতি জড়িত আছে, যে লুণ্ঠন জড়িত রয়েছে, সে বিষয়টির প্রতিকার না করে এ বিদ্যুৎ দিলে তাহলে বোঝা যাবে যে এই প্রকল্পের মাধ্যমে আমরা দুর্নীতি চর্চা করেছি, লুণ্ঠন করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা, সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই হবে এই প্রকল্পের আসল সার্থকতা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা সহকর্মী ইউসুফ রানা প্রতিবেদনটি দেখছিলাম, আলোচনায় ফিরছি। অধ্যাপক এম আকাশ, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রতিবেদনটি যেমনটি দেখছিলেন, আসলে আমাদের যে আশা ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, প্রত্যাশার বিপরীতে যে প্রাপ্তি, সে প্রাপ্তির বিপরীতে যে পরিচালন ব্যয়, এই তিনের মধ্যে আসলে সমন্বয় কতটুকু হবে? দেখুন, মানে আশাটা ছিল 4টা কারণ। প্রথমে ছিল আশার কারণ লং টার্ম একটা স্টেবল ইলেকট্রিসিটি সাপ্লাই হবে। দ্বিতীয় ছিল কার্বন ডাইঅক্সাইড কম হবে। তৃতীয় ছিল ডাইভার্স সোর্স অফ এনার্জি হবে, মানে আমরা খালি তেল গ্যাসের উপর নির্ভর করব না, নিউক্লিয়ার পাওয়ারের উপর নির্ভর করব। আর চতুর্থ ছিল জিওপলিটিক্যাল আশা, যে এখন যদি আমেরিকার উপর নির্ভর করি বা মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করি তাহলে এক ব্লক, আর চায়না এবং রাশিয়ার উপর নির্ভর করলে আরেক ব্লক। কিন্তু এখন যেটা প্রবলেম হয়ে গেছে যে এই আশাগুলোর বিপরীতে, সেটা হলো যে একটা হচ্ছে যে
টেকনোলজি ট্রান্সফার কতটুকু হবে, বাংলাদেশি ইঞ্জিনিয়াররা কতটুকু শিখবে, এটা পরিষ্কার না। এখানে এখন প্রায় 400 জন রাশিয়ান লোক কাজ করে। সুতরাং তারা কি, তাদের কাছ থেকে আমরা জিনিসটা বুঝে নিতে পারবো কিনা, এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হয়েছে যে আমরা যে ইউরেনিয়াম ব্যবহার করব সেটা কিভাবে আসবে, এবং সেটা নিয়ে আমেরিকার সঙ্গে ইতিমধ্যে আমাদের যে চুক্তি আছে, বাণিজ্য চুক্তি, সেই চুক্তি এটার পিছনে প্রতিবন্ধকতা হয়ে যাবে কিনা, এবং তখন আমরা একটা জিওপলিটিক্যাল ঝগড়ার মধ্যে পড়ব কিনা। আর তৃতীয় যেটা, সেটা আপনার প্রতিবেদনে আছে, সেটা হলো এটার গভর্নেন্স ক্রাইসিস। এটা শুরু থেকে শেষ পর্যন্ত দুই রকম গভর্নেন্স ক্রাইসিস হয়েছে। বালিশ কেলেঙ্কারির খবর আমরা জানি, মানে চুরি দুর্নীতি অপব্যয়ের খবর আমরা জানি। আর আরেকটা খবরও আমরা জানি যে ক্রমাগত যেই সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল তার চেয়ে দীর্ঘ হচ্ছে, তার ফলে ন্যাচারালি ব্যয় বেড়ে গেছে। আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে এটা পুরোটাই রাশিয়ান ফরেন এইড দিয়ে এটা হবে, বিরাট অঙ্কের ফরেন এইড। সেইটার একটা সুদ, যেটা বলা হলো প্রতিবেদনে, প্রত্যেক মানে 10-12 কোটি টাকা প্রতিদিনই বোধহয় সুদের হার, এরকম 10 কোটি টাকারও বেশি। সুতরাং 10 কোটি টাকারও বেশি। সুতরাং কস্ট অফ প্রোডাকশন যা হবে তাতে প্রাইস কি হবে, এবং প্রাইস যদি আমাদের নাগালের বাইরে হয় এবং ডিমান্ড যদি এটার সঙ্গে আমরা খাপ খাওয়াতে না পারি, তাহলে কি হবে? সুতরাং মানে এটা খুব অনিশ্চিত একটা আশঙ্কা নিয়ে। আরেকটা হচ্ছে সেফটি। আপনার চেরনোবিলের মতো ঘটনা ঘটলে এটা হয়তো অত রেয়ারই হয় ঘটনা, কিন্তু ঘটলে তো ঘটবেই, এবং ডেন্সিটি অফ পপুলেশন অনেক বেশি, সুতরাং সেটার ক্ষতির মাত্রা অনেক বেশি হবে। সুতরাং আলটিমেটলি জিনিসটা নির্ভর করবে সরকার কস্ট কন্ট্রোল করতে পারে কিনা থ্রু গুড গভর্নেন্স, এবং সরকার রিস্ক ম্যানেজ করতে পারে কিনা, এবং জিওপলিটিক্যালি সরকারের নীতি কি। অর্থাৎ কস্ট ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং জিওপলিটিক্যাল অবস্থানটা কি হবে, বেশ 3টা পর্যবেক্ষণ আমরা আপনার কাছ থেকে পেলাম। আবার আপনার কাছে আমরা ফিরবো। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার কাছে আমরা ফিরতে চাই। আসলে আমরা বিদ্যুৎ, এই যে সংকট চলছে বিদ্যুতের, নিঃসন্দেহে এটার গুরুত্ব রয়েছে, আমরা চাই বিদ্যুতের ক্ষেত্রগুলো বাড়ুক, কিন্তু এই যে এটাকে অনেকে হোয়াইট এলিফ্যান্ট প্রজেক্টও বলছে, সবকিছু মিলিয়ে দেশের বিদ্যুৎ খাতেটা আসলে কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করছেন আয় ব্যয়ের সামঞ্জস্যকে মাথায় রেখে? ধন্যবাদ আপনাকে। আসলে আমার সহ-আলোচক অনেক কিছু উল্লেখ করেছেন, এই ইতিবাচক দিক কিছু হতে পারে এবং কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে আমাদের ভবিষ্যতে। আমি শুধু একটাই বলবো যে বৈশ্বিক যে জ্বালানি সংকটের কথা যদি আমরা এখন দেখি, সবচেয়ে দেখছি যে তেল গ্যাস নিয়ে যে যুদ্ধ, এটা অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তার করছে, এবং এটা কতদিন পরপরই এই অবস্থাগুলো তৈরি হয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা বড় প্রভাব আমরা প্রথম দেখেছি, তারপরে আবার সম্প্রতি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতের একটা বিশাল প্রভাব আমরা এখন পর্যন্ত আমরা ভুগতেছি। তার আগে আপনারা দেখেন 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধে কিন্তু তেলের নিয়ে বিশাল ক্যারেসমাতে, এবং যেটা অকল্পনীয়ভাবে মূল্য বৃদ্ধি পেয়েছিল। তার মানে যে এই যে তেল গ্যাস নিয়ে যে জিওপলিটিক্যাল যুদ্ধ করছে পৃথিবীতে, এর এর প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমরা ভোগ করছি, যারা আমাদের জনগণরা বিদ্যুতের সংকটের জন্য তাদের অর্থনৈতিক চালিকা শক্তি আমাদেরকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রতিনিয়ত। তাহলে বিকল্প উপায়টা কি? যে আমাদের নিউক্লিয়ার কি আসলে দরকার কি দরকার না, সেই জিনিসটা কিন্তু সবাই প্রশ্ন করে, যে আমাদের এটার মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়। তা আমি বলবো যে বর্তমানে যে জ্বালানি, আমি বলবো যে বৈশ্বিক জলবায়ু যে পরিবর্তনের যে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা সবচেয়ে সাফারার, কিন্তু এটা আমরা সকলেই জানি। আমরা কিন্তু পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানির কথাই সবচেয়ে বেশি এখন আলোচনা করছি, এবং আমাদের কিন্তু, এবং এটাই কিন্তু আলটিমেটলি যে শক্তি রূপান্তর, ভবিষ্যতের যে প্রযুক্তিগুলো যে পরিবর্তিত হচ্ছে, সেটা কিন্তু পরিচ্ছন্ন নির্মল বিদ্যুতের দিকে যাচ্ছে। তা আমি বলতে পারি যে মানে এই জ্বালানি সেক্টরের যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে বা প্রযুক্তিগত যে পরিবর্তনটা আসছে, আসলে নিউক্লিয়ারের কোনো বিকল্প নাই। পরমাণু শক্তি এখন দেখতে পাবেন যে এই বর্তমান যে বৈশ্বিক সামরিক সংঘাতের ফলে যে মানুষজন
জ্বালানির সংকট নিয়ে সংকট মোকাবেলা করছে, তাহলে আমার মনে হয় অনেক দেশই এখন কিন্তু পারমাণবিক দিকে ঝুঁকছে, আর ঝুঁকবে। আপনারা দেখতে পাবেন অতি শীঘ্রই। এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রত্যেকের জ্বালানির যে পরিকল্পনাতে নিউক্লিয়ারকে যুক্ত করেছে। কিন্তু প্রশ্ন হলো একটা, জনগণ প্রত্যেকটা জিনিস কিন্তু উন্নয়ন করে জনগণের জন্য সুফল দেওয়ার জন্য সহজে এবং নিরবিচ্ছিন্ন এবং সামর্থ্যের মধ্যে বিদ্যুৎ সরবরাহ করা। তার জনগণ যদি না চায় তাহলে কিন্তু এটা সম্ভব হয় না। জনগণের এটা সাপোর্ট করতে হয়, কারণ যে সরকারি থাকুক না কেন, জনগণ কিন্তু জনগণের উন্নয়নের জন্য করে, তাদের কল্যাণের জন্য নিবেদিত। এটা তারা একটা দায়িত্ব নিয়ে আসে। তাহলে নিউক্লিয়ার ব্যাপারে আমি তো অনেকের সাথেই কথা বলেছি, আমাদের দেশের কথা। এখনো বৈশ্বিক প্রেক্ষাপটে মানুষ কিন্তু ভাবতে শুরু করেছে আসলে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট পরিচ্ছন্ন নির্মূল সবকিছুর কথা বিবেচনা করলে নিউক্লিয়ারের কোনো বিকল্প নাই। এবং অন্যান্য বিদ্যুৎ উৎসগুলো কিন্তু সৌর বিদ্যুতের কথা বলেন, নিশ্চয়ই নিউক্লিয়ারের কোনো বিকল্প নেই, কিন্তু সেটা কতটা জনমুখী হচ্ছে, জনগণের জন্যই তো সেটা করা হচ্ছে, সেটা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। আমরা বিরতির পর আপনার কাছে সেই প্রশ্নের উত্তরটা আমরা নেব। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে, সঙ্গেই থাকুন। ফিরছি একটু পরেই। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের আলোচনার বিষয় পারমাণবিক বিদ্যুৎ 3 মাসের সম্ভব। বিরতির পর অধ্যাপক এম এম আকাশ আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটি বলছিলাম বিরতির আগে, যেমনটি ডক্টর শফিকুল ইসলাম বলছিলেন যে নিউক্লিয়ারের কোনো বিকল্প নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে যে নিঃসন্দেহে এই প্রজেক্টটি আমাদের বিদ্যুৎ সক্ষমতার জন্য একটা নতুন যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু ওই যেটা বলছিলাম আইবিএর সামঞ্জস্যের সাথে যদি মিল রেখে এটি কোনো বুমেরাং হবে কিনা। এখন এটা একটা পরীক্ষা করে দেখা যেতে পারে যে এটা কি আয় ব্যয় সামঞ্জস্যহীনতাটা কি কারণে হচ্ছে। এটা কি দুর্নীতি স্বজনপ্রীতির কারণে হচ্ছে, নাকি ডলারের টাকায় মান বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। এটা দেখার জন্য একটা উপায় সম্ভবত ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবেন। 35টা দেশ বোধহয় এই ধরনের নিউক্লিয়ার এনার্জি উৎপাদন করছে। সেখানে সেই নিউক্লিয়ার এনার্জি পার ইউনিট এভারেজ প্রাইস কত, আর আমাদের এভারেজ প্রাইস কি পড়ছে। যদি আমাদের এভারেজ প্রাইস আর ওদের এভারেজ প্রাইসের ডিফারেন্স কম থাকে, তাহলে হয়তো ধরে নিতে পারি যে এটাই সাধারণ নিয়ম। আর যদি অনেক থাকে, তাহলে ওই গ্যাপটা কেন হচ্ছে তখন খুঁজে বার করতে হবে কি কি কারণে হয়েছে। যেমন একটা হলো, আমাদের এখানে যখন প্রথম রূপপুর পারমাণবিক প্রকল্প শুরু হয়, তখন জমি অধিগ্রহণের একটা ব্যাপার ছিল, এবং তখন জনগণ ওই এলাকায় এটার বিরুদ্ধে ছিল। কিন্তু জনগণকে কোনোভাবে বুঝিয়ে পয়সা দিয়ে এটা শেষ পর্যন্ত অধিগ্রহণ করা হয়েছে। এইখানে একটা বাড়তি খরচ আমাদের হয়তো হয়ে থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হলো বালিশ কেলেঙ্কারির খবর। সেটা হলো দুর্নীতি এবং মিসগভর্নেন্স। তো এগুলো দেখে আমাদের ঠিক করতে হবে যে আমরা আসলে সাশ্রয়ী মূল্যে দিতে পারছি কিনা। এখন একটা তো সুবিধা আছে যে এটা কার্বন ডাইঅক্সাইড কম হয়, আরেকটা সুবিধা আছে এটা লং টার্ম স্টেবল। আর ওনার সঙ্গে আমি একমত যে আলটিমেটলি এইদিকেই আমাদের ঝুঁকতে হবে বিকল্প। কিন্তু এখন আমরা যদি অন্য সোর্স থেকে পাই, যেমন নেপাল থেকে যদি জল বিদ্যুৎ পাই, তাহলে তো আমরা তা করতে পারতাম, এবং করলে হয়তো কম দামও হতে পারতো। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাবে যে রূপপুরে যে সাঙ্ক ক্যাপিটাল কস্ট, যেই ক্যাপিটালটা আমরা ইতিমধ্যে ব্যয় করে ফেলেছি, সেটাকে এখন এইভাবে ফেলে রাখলে তো আর চলবে না। সুতরাং চালাতে আমাদের হবেই। এখন টু মেক বেস্ট আউট অফ ইট কি করা যায় সেটা আমাদের ভাবতে হবে। নিশ্চয়ই আমাদের সাথে থাকুন আপনি, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। বিরতির আগে আপনি যেমনটি বলছিলেন যে নিউক্লিয়ারের কোনো বিকল্প নেই, আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন, কিন্তু আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকেও কেন ঝুঁকছি না? নবায়নযোগ্য জ্বালানি তো আসলে এটা তো আর 24/7 ডেজের জন্য সম্ভব না। কারণ আপনি সোলার দেখেন, আমাদের স্টোরেজ ক্যাপাবিলিটি এখন সুযোগ নেই আমাদের করা। এটা সান যখন থাকবে তখন আসবে। বায়ুবিদ্যুতের সম্ভাবনা আমাদের খুব কম, তো সোলারের সম্ভাবনা আছে। সেটার বিনিয়োগ হয়তো বাড়ছে, দিনে দিনে আরো বাড়বে বলে আমি মনে করি। আর নিউক্লিয়ারের যে কষ্টের ব্যাপারে আলোচনা হয়েছে, সেটা বলা চাই এটা দীর্ঘমেয়াদী সাশ্রয়ী কিনা। এটা অবশ্যই সারা পৃথিবীতে দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা গ্যাসের পরই প্রমাণিত। এবং গ্যাসের পরই কিন্তু তার অবস্থান, কয়লা থেকে বা তেল থেকে
অথবা এলএনজি যদি কেউ আমদানি করে আনে, এগুলো কিন্তু অনেক উচ্চ মূল্য পার ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ। আমাদের এটা কত? এখন প্রশ্ন, আমি এটা দুইটা বিশ্লেষণ করেছি দুইবার, 2020-এ এবং 2026-এ। তা আমার কিন্তু আগে ছিল, যখন 2020-এ আমি ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ কিন্তু প্রাথমিক বিনিয়োগ, বর্জ্য ব্যবস্থাপনা, সাইট ডেভেলপমেন্ট সমস্ত কিছু ধরে, ইন্টারেস্ট সহ, পেব্যাক পিরিয়ড কবে হতে পারে, এগুলি সব করে কিন্তু 5 টাকা পেয়েছি ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদন খরচ। এখন দেখতে পাচ্ছি যে 2020 সালের যে 80 কত প্রকল্প যখন শুরু হয় 2015 সালে, তখন কিন্তু 80 টাকা ছিল যখন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন হয়। তারপরে কিন্তু যখন 2020-এ 108 টাকা থেকে এখন 122 টাকা। তার মানে যারা যখন আমরা কন্ট্রাক্ট সাইন করে 80 টাকা থেকে প্রায় 50%ই এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ ডলারের রেট কিন্তু চেঞ্জ হয়নি। এটা কিন্তু একটা ফিক্সড কস্ট প্রজেক্ট একটা, কারণ এখানে 12.65 এটা একটা টার্নকি প্রকল্প। এখানে ডলারের পরিমাণ ফিগার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের মেইনলি যেহেতু এটা বিলম্বটা একটা বড় ধরনের প্রভাব পড়ে, যেহেতু আমরা প্রথম ধরে নিয়েছিল যে এটা 6 বছরের মধ্যে উৎপাদন আসবে, এখন এটা 9.5 বছরের মতো চলছে। আপনারা জানেন যে গতদিন ফুয়েল স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে, তারপর ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন করবে। এখনো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট চুক্তি হয়নি। যখন বাণিজ্যিকভাবে এটা উৎপাদনে যাবে, তার মানে এই পরীক্ষা নিরীক্ষার পরে যখন বাণিজ্যিকভাবে লাইসেন্স পাবে, তখন এটার পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট চূড়ান্ত করতে হবে। ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনের খরচ কত হবে সেটা নির্ধারণ করতে হবে, কিন্তু তার আগে বিশ্লেষণ প্রয়োজন। এখন এই যে দেরি এবং এক্সচেঞ্জ রেটের যে পরিবর্তন, সেটা কিন্তু দেখি আমি বিশ্লেষণ করে দেখেছি যে এখন যদি আমরা 10 বছর না হয়, যদি 12 বছর হয়, 14 বছর হয়, যদি নির্মাণ কাজ করতে শেষ বিলম্ব কারণে, যেটা 8 বছর ছিল, 6 বছর ছিল, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা 5 টাকা ছিল আগে, এখন এটা প্রায় 12 টাকা, 10 টাকা। কিন্তু দীর্ঘসূত্রটা অর্থাৎ মানে কস্টিং প্রাইসটা খুব বাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই। আমরা আসলে সময় স্বল্পতা এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ইসলামী ব্যাংক তালিকাতে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণী ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাত আছে পর্যন্ত।